নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। 10 আনসলভড মিস্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এইভাবে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে অনেকগুলো রেজাল্ট আপনি খুব সহজেই দেখতে পাবেন, যেগুলো খুব পরিচিত। কিন্তু একটি নির্দিষ্ট এলাকা দিয়ে যদি আপনি সার্চ দেন, যে ধরা যাক ভারতবর্ষের এরকম কয়েকটা, আর যদি আরও সেটাকে স্পেসিফিক করে নেন যে ওয়েস্ট বেঙ্গল, সেখানকার এরকম 100টা বা 10টা আনসলভড মিস্ট্রিজ বা অমীমাংসিত রহস্য বা রহস্য, সেগুলো কি কি, তাতেও কিন্তু অনেক কিছু উঠে আসবে। রহস্যে থাকা এই ধরনের ঘটনাগুলো বাঙালিদের সাথে আরো অনেক বেশি পরিচিত। তার সর্বোৎকৃষ্ট উদাহরণ যদি বাঙালি সমাজে হয়ে থাকে, তাদের জীবনে হয়ে থাকে, তা তো সবার আগে এসে যাবে সেটা হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্য। নেতাজি কোথায় গেল, এ নিয়ে তো কথা বলতে গেলে কথা শেষই হবে না, পড়তে গেলে পড়া শেষই হবে না। তেমনি শ্যামাপ্রসাদ মুখার্জি আছেন, তার মৃত্যু, এবং তৎপরবর্তীকালে বাঙালি বা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশ বা বিশ্বের একটা বড় অংশ আলোড়িত হয়েছিল যে ঘটনাটি নিয়ে, সেটি হচ্ছে অভয়া অভয়া কাণ্ড, আরজি করের। সেটা ঠিক কি হলো, এই কি হলো, কারা করলো, এই প্রশ্নগুলো আজকে 2 বছর, এই যে আজকে পূরণ হচ্ছে আজকের তারিখে, এই প্রশ্নগুলো কিন্তু সকলের মধ্যেই থেকে গেছে। আর আমার মনে হয়েছে সমস্ত রকম রাজনীতি বাদ দিয়ে যদি কথা বলি, এইটা অনেকে বলে থাকেন, কিন্তু আসলে রাজনীতিকে বাদ দিয়ে কথা বলা সবসময় যায় না। তার কারণ সবটাই জড়িত, সবটার মধ্যেই রাজনীতি ঢুকে বসে আছে। বিগত সরকার, যেটা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেই সরকারের আমলে আজ থেকে 2 বছর আগে দুর্গাপুজো আসবো মানে মাস দেড়েক দুয়েক বাকি থাকতে যখন এই ঘটনাটি ঘটে, সেই ঘটনা থেকে আজকে পর্যন্ত যদি টাইম লাইন হিসেব করা হয়, তার মধ্যে তো অবশ্যই একটা বিচার পর্ব আছে, তার মধ্যে অবশ্যই একটা সুপ্রিম কোর্টের ভূমিকা আছে। একদম প্রথমে সুও মুটো সুপ্রিম কোর্টের স্বেচ্ছা বা নিজের থেকে করা একটা মামলা। আর কি দেখলাম আমরা এটাও দেখলাম তার মধ্যে যে ডাক্তারদের নিরাপত্তার কারণে, হসপিটালের নিরাপত্তার কারণে কোথায় কোথায় সিসিটিভি বসবে, কি কি ধরনের ব্যবস্থা গঠন হবে, ওই মামলাটা সেই নিয়েই শেষ হয়ে গেল। এবং তার বেশ কিছু রেকমেন্ডেশন থাকলো, শুধু আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য না, সারা ভারতবর্ষের জন্য বিখ্যাত বিখ্যাত এবং পদস্থ সমস্ত মানুষদের নিয়ে কমিটি গঠন করলো সুপ্রিম কোর্ট। এখন পর্বতের মুশিক প্রসব যদি বলা হয়, তো ওই মামলাটি ছিল ঠিক সেরকম। আর এদিকে যখন সিবিআই আদালতে এই বিচারটা চলতে থাকলো, সিবিআই তদন্তে নির্দেশ হওয়ার পর সেই সিবিআই আদালতে একজন দোষী প্রমাণিত হয়ে গেলেন এবং শাস্তিও পেলেন, নাম হচ্ছে সঞ্জয় রায়। আশ্চর্যের বিষয় হচ্ছে এখান থেকে যে আমাদের দেশে এইরকম এত আইন তৈরি হয়েছে এবং সেই আইনগুলোতে মৃত্যুদণ্ডের আমাদের নিয়ম আছে, দেশের সংবিধান সম্মতভাবে আইনে আছে, কিন্তু না, বিচারটাতে ওই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করবার পরেও কিন্তু তার মৃত্যুদণ্ড ঘোষণা হলো না। এবার আসি আসল প্রসঙ্গটাতে, সেটা হচ্ছে প্রতিটি ঘটনাতেই যেমন থাকে কম বেশি পরিমাণে, তেমনি এই ঘটনাটাতেও কিন্তু মূল জায়গাটা যদি ভাবেন, তাহলে এ ঘটনার রহস্য কোথায়, এটা নিয়ে বোধহয় একটা বড় প্রশ্ন হতে পারে।
কারণ অনেক মানুষেরই অনেক কিছু জানা। তাহলে রহস্যটা কোথায়? কার কার জানা একটু দেখে নি। আচ্ছা, অত্যন্ত সমবেদনার জানিয়েই বলি যে তাদের মেয়ে তো আর তাদের কাছে ফিরে আসবে না। অভয়ার মা বাবা, তাদের যন্ত্রণার সমতুল যন্ত্রণা অন্য কারোর সম্ভবই না। কিন্তু সেই অভয়ার বাবা মাও, তারাও কিন্তু ওই টাইম লাইনটার অনেক কিছু জানেন, এবং সেই জানাগুলো তারা একাধিকবার সিবিআই এর কাছে উল্লেখ করেছেন, জানাতে চেয়েছেন, এবং কখনো কখনো জোর করে জানাবো বলে জানাতে চেয়েছেন। আচ্ছা, তারপরের অংশটা কি হচ্ছে? অভয়ার সহকর্মী বৃন্দ যারা যারা ছিলেন বা আছেন, যারা যারা তার সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেন, তাদের মধ্যে অনেকেরই অনেক কিছু জানা। এবং সেটা যে জানা, আমি এই এপিসোডটাতে যা যা কিছু বলছি, এগুলো কিন্তু আমার কথা নয়। আমি বা জানলাম কি করে যে অনেকেরই অনেক কিছু জানা? তার কারণ এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে, কেউ আগে কেউ একটু পরে, তারা তাদের এই কি কি জানেন কখনো রাগ ঠাক না রেখে, আর কখনো একটু ঢেকে ঢুকে সেগুলো নিজেরা জানিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন স্পষ্ট করে বিভিন্ন মিডিয়াতে, আর নিজেদের বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেখানে। এগুলো পরিষ্কার মানুষের কাছে। তাহলে গেল সহকর্মী বৃন্দরা। আর কারা জানেন? এই যে একটা কথা আমি বারবার বলি যে অপরাধ যারা যারা করে তারা তো সবই জানেন। আচ্ছা, আসুন এরপর আর কে কে কতটা কতটা জানেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর ওই ঘটনার যারা যারা প্রতিবাদ করেছিলেন একদম ইনস্ট্যান্ট, সেখানে সেখানে স্পটে, তাহলে তারা সদ্য ঘটে যাওয়া ঘটনা এবং তখনও পর্যন্ত ওই ডেড বডির মানে সৎকার হয়নি এই পর্যায়ের যে অংশটা, এই টাইম লাইনে যারা রয়েছে তারাও অনেক কিছুই জানেন। অন্তত এটা জানেন ওই ঘটনার পরে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হলো, কি কিভাবে শ্মশান ঘাট পর্যন্ত গেল, সেই টাইম লাইনটারও একটা অংশ তারা কেউ বেশি জানেন, কেউ কম জানেন। এখানে একটা প্রশ্ন উঠছে যে এই টাইম লাইনের মধ্যে যারা অংশ, সেই অংশের মধ্যেকার মানুষজন নিশ্চয়ই এমন এমন সন্দেহ করেছিলেন। আমি কিন্তু আবার বলছি, কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তিকে এখানে আলাদা করছি না, যারা যারা ছিলেন প্রত্যেকের ভূমিকায় সম্মান দিয়ে বলছি যে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো সন্দেহের উদ্রেক ঘটেছিল, যাতে মনে হয়েছিল যে এই ডেড বডির ফার্দার ইনভেস্টিগেশন বা পোস্টমর্টম ইত্যাদির প্রয়োজন আছে, এটা এত দ্রুত ছেড়ে দেওয়া যায় না। তাহলে তাদের মধ্যেকার সেই সন্দেহ, তাহলে সন্দেহটা তৈরি হয় কোথা থেকে? তার মানে কিছু ইনফরমেশন, এই ইনফরমেশন এবং সেই পাশাপাশি কিছু ইনফরমেশন এবং সেই ইনফরমেশন গুলো না মেলা, মানে 2+0 দেওয়া বা ব্ল্যাঙ্ক থাকলো সমান সমান 4, তাহলে মাঝখানে কি বসবে এটা মিলছে না বলে তাদের মধ্যেকার সন্দেহ এবং ডেড বডিকে মানে আটকানো, বা ডেড বডির ওই শ্মশান যাওয়া পর্যন্ত যে অংশটা সেটা। এরপর আসুন সেই ডেড বডিকে দ্রুত দাহ করবার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত, তারা কার নির্দেশে, এটা তো বহুবার উঠেছে, কিন্তু এখানে আর একবার উল্লেখ করতেই হচ্ছে যেহেতু পরপর বলছি। তাহলে কারা সেই ডেড বডিটা দাহ করবার ব্যবস্থা করলো দ্রুত? কারা অভয়ার বাবা মাকে ওই ঘটনা ঘটে যাওয়ার পরে খবর পাওয়ার পর যখন ওখানে গেলেন, তাদেরকে বসিয়ে রেখে দেখতে দেওয়া হলো না অনেকক্ষণ যাবত, এবং এই ডেড বডি দ্রুত সংস্কার করবার জন্য নির্দেশ কোথা থেকে এসছিল? তাহলে নির্দেশই যখন এসছিল, তাহলে সেই নির্দেশের সঙ্গে নিশ্চয়ই কোনো কারণও বলা হয়েছিল। তাহলে তারাও অনেক কিছু জানে। আচ্ছা, এবার
এই যে পুলিশ কর্তা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদেরকে সাসপেন্ড করে দিলেন, পুলিশ কর্তা তারা অনেকটা উঁচু স্তরের, বিনীত গোহেল সহ। তাহলে এই তিনজন আইপিএস যারা সাসপেন্ড হলেন, তারাও তার মানে অনেক কিছু জানেন। এবং তার যারা অধস্তন আইপিএস কর্তারা তো অনেক উঁচু স্তরের, তাদের মানে অর্ডার গুলোকে ক্যারি করেন যারা যারা সেগুলোকে মানে কাজে করে দেখান, তাহলে তাদের মধ্যেকার তিনি একজন কনস্টেবলও হতে পারেন, একজন হোমগার্ডও হতে পারেন, যে কোনো পদমর্যাদার পুলিশ কর্মী হতে পারেন। তাহলে তারা যারা ওইটার মধ্যে ক্রাইম সিন সহ এই পুরো ঘটনাটার টাইম লাইনটার মধ্যে থাকলেন, তাহলে তারাও অনেক কিছু জানেন। আর এরপর যদি রাজনৈতিক দলের অন্যান্য ব্যক্তিদের কথা বলা হয়, তারাও বিভিন্ন রকম রাজনৈতিক দলের মানুষজনরা কি করেন, যে বিভিন্ন মানুষজনের সঙ্গে মেলামেশা করেন, প্রচুর ইনফরমেশন তাদের কাছে, তারা যদি চান অথবা না চান তাদের কাছে তাদের উঠে আসে যে ও আচ্ছা এইটা এই হয়েছিল, ওটা এই হয়েছিল। তারাও অনেক কিছু জানেন। আর যখন ওই ট্রায়ালটা হয়েছিল সিবিআই আদালতে, সেই ট্রায়ালে উঠে এসেছে নিশ্চয়ই অনেক অনেক তথ্য। আর সেই তথ্যগুলোকে যদি অ্যানালিসিস করা হয়, যেখান থেকে সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মধ্যে থেকে এখনো যে দাবিটা রয়েছে এই তদন্ত ঠিক হয়নি, নতুন তদন্ত করা হোক, এবং যার জন্য হাইকোর্ট আবার সেই ফাইল রিওপেন করে সিট গঠন করলো সিবিআই এর। তাহলে ওই যে মামলাটার হিয়ারিং পর্ব বা ট্রায়াল, তার যে এভিডেন্স উঠে আসলো সেখানকার যে লয়াররা সেখানে সওয়াল জবাব করলেন, এবং তার যে কেস হিস্ট্রি বা ট্রায়াল হিস্ট্রি বলা হয়, সেই ট্রায়াল হিস্ট্রির মধ্যে নিশ্চয়ই কোনো মিসিং লিঙ্ক থেকে গেল, যার জন্যে এই ফাইলটা রিওপেন হলো, হাইকোর্টে সিট গঠন হলো। তাহলে ওই মিসিং লিঙ্কগুলো কোথায় কোথায় সেটা পার করা কি খুব কঠিন? আর এ বাদে আর একটা তো অংশ বলতেই হচ্ছে, সেটা হচ্ছে বহু বিশেষজ্ঞ প্রাইভেট ডিটেকটিভ নিজেরা বা শখের ডিটেকটিভ যাদেরকে বলা হয় অ্যামেচার, এরকম মানুষজন, অনেক সংস্থা, তারাও কিন্তু এটাকে নিয়ে গবেষণা করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। আমি নিজে সেটা দেখেছি বিভিন্ন চ্যানেলে। তাহলে তাদের সেই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে তারা যখন বিষয়টা নিয়ে নাড়াচাড়া করেছেন, তারাও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি তাদেরকে অনেক কিছু জানেন। তাহলে না জানা অংশটা, তাহলে এত মানুষ যদি এত কিছু জানেন, তাহলে সেই সব জানাগুলো এক জায়গায় নিয়ে আসলে না জানা বলে আর কি থাকবে? কিন্তু মুশকিলটা হচ্ছে এই জায়গায়, এই সব জানার পরেও আসল জায়গাটা কোনটা, সেটা হচ্ছে আদালত। আচ্ছা, আদালত ওটাতে যখন সুমোটো কেস ফাইল করে তদন্ত শুরু করতে পেরেছিলেন একদম প্রথমে, সেখানে এই ঘটনাটা কি ভারতের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভারতের সাংবিধানিক গণতন্ত্রের পরিকাঠামোতে খুব সম্মানজনক একটি ঘটনা? যে একটি ঘটনা এরকম ঘটেছে যাতে সারা পৃথিবী আলোড়িত হয়েছে, আর সেই পরিবারটি কোনো বিচার পাচ্ছে না, এটা কি আমাদের গণতন্ত্রের খুব মুখ উজ্জ্বল করবে? করবে না। এবং সেখান থেকে উঠে আসে যে আদালত গণতন্ত্রের এই যে চারটি স্তম্ভের অন্যতম স্তম্ভ, সে তাহলে আরো ইনিশিয়েটিভ নিয়ে এই তদন্তে আরো সুমোটো পদক্ষেপ কেন করছে না? আদালতের কাছে এই দাবি মানুষ হিসেবে জানাতেই পারে, যে কোনো মানুষের ভাষায় জানাচ্ছে। আর একটা কথা, যে আদালতের এই যে সমস্ত কেস কাবারিগুলো চলছে বা হলো, সেখানে আদালত নিজে বিভিন্ন রকম ভাবে উদ্যোগ নিয়েছে অতীতে অনেক ঘটনায়। এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দ্রুত বিচারটাকে শেষ করে দিতে হবে,
তাহলে এক্ষেত্রে কেন এত বিলম্বিত বিষয়টা? এটা কি খুব ছোটখাটো ঘটনা যেটাকে খুব বেশি গুরুত্ব না দিলেও চলে? এরকম ঘটনা কি? আর আমরা আশা রাখছি যে বিচার হবে। তার কারণ ইতিহাস। নারীর উপর অত্যাচার, নারীকে লাঞ্ছনা করা, সেটা করে ইতিহাসে কোনো ব্যক্তিকে নিয়ে আরো ব্যক্তি গোষ্ঠী, কোনো দল, এমনকি কখনো কখনো সমাজের একটা বড় অংশও যদি সেই কাজে লিপ্ত থাকে, তাহলে ইতিহাসে সে কখনো পার পায়নি। সেটা দ্রৌপদীর বস্ত্রহরণই হোক, আর পরবর্তীতে আগে সীতাহরণই হোক, পরবর্তীতে দ্রৌপদীর বস্ত্রহরণ হোক, নির্ভয়া হোক দিল্লির, কেউ কোথাও কখনো পার পায়নি। এই আশাটা রাখছি, রেখে এই এপিসোডটা এখানেই শেষ করছি। এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই সুধী দর্শকবৃন্দ, এবং একটু ভেবে দেখবেন, আপনারা মতামত অবশ্যই লিখবেন। এবং আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন অবশ্যই অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।